এবার আমরা যেটি পড়বো সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো আমরা জানি যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থে প্রাধান্য থাকে সেটিকে আমরা অব্যয়ীভাব সমাস বলি। আমরা যদি সহজ করে বলি যে এখানে তাহলে কোন ধরনের অব্যয়গুলো থাকবে? এখানে আসলে যে উপসর্গগুলো আছে এখানে কয়েকটি উপসর্গ অব্যয় হিসেবে থাকবে এবং সেই উপসর্গ বা অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকবে বা পূর্বপদের অর্থ প্রাধান্য থাকবে। যেমন আমরা যদি একটি টেকনিক পড়ি, আমরা কিন্তু খুব সহজেই অব্যয়ভাব সমাস আনসার করতে পারবো। যেমন আহা! নিরপরাধ বেবীদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এখানে আমরা কিছু অব্যয় পদ বের করব। যেমন হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত। এই অব্যয়গুলি যদি শুরুতে থাকে তাহলে আমরা সাধারণত সেটিকে ধরে নিব এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। এবার আমরা একটু দেখি তাহলে, যেমন দিয়ে যদি আমরা উদাহরণ দেখি, যেমন আজানু লম্বিত মানে কি? আমরা যদি বলি পা থেকে মাথা পর্যন্ত লম্বিত। যদি আমরা বলি যে সমুদ্র হিমাচল মানে কি সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। যদি বলি আপাদ মস্তক মানে কি পা থেকে মাথা পর্যন্ত। এই যে মানে পর্যন্ত, এই পর্যন্ত অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হচ্ছে। এবার আমরা যদি বলি হা মানে কিন্তু অভাব অর্থ হয়। যেমন হা ভাতে মানে কি ভাতের অভাব। আবার এরপরেরটা যদি আমরা বলি মানেও কিন্তু অভাব হতে পারে। যেমন নিরামিষ মানে কি আমিষের অভাব, নির্ভাবনা মানে কি ভাবনার অভাব, নির্জল মানে কি জলের অভাব। তাহলে এই যে নির্জল মানে জলের অভাব, এই অভাব অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হচ্ছে। যেমন বেহায়া, এখানে মানেও কিন্তু অভাব হতে পারে। যেমন বেহায়া মানে হায়ার অভাব। আমরা এরকম যদি বলি অভাব অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। এবার আমরা যদি দেখি যে দিয়ে, তাহলে উপশহর মানে কি শহরের সদৃশ, উপবন মানে বনের সদৃশ, উপগ্রহ মানে গ্রহের তুল্য। তাহলে এই যে বা সাদৃশ্য অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হতে পারে। আমরা যদি দেখি প্রতি দিয়ে, যেমন ক্ষণে, ক্ষণে, প্রতিক্ষণ, আমরা যদি বলি প্রতিদিন, দিন, দিন, তাহলে বা প্রতি অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হতে পারে। আমরা যদি দেখি যথা দিয়ে, যেমন যথারীতি মানে কি রীতিকে অতিক্রম না করে, যথাসাধ্য মানে কি সাধ্যকে অতিক্রম না করে, যদি বলি যথাবিধি মানে কি বিধিকে অতিক্রম না করে, তাহলে এই যে যথা মানে হচ্ছে অনতিক্রম্যতা, এই অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাসটি হতে পারে। মানে হচ্ছে অতিক্রান্ত, যেমন উদ্বেল মানে কি বেলাকে অতিক্রান্ত। তাহলে এই যে অতিক্রান্ত অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হতে পারে। তাহলে আমরা সবশেষে যদি এই কথাটা বলি, আমরা তাহলে অব্যয়ীভাব সমাসটা কিভাবে নির্ণয় করব? ২ ভাবে। একটা হচ্ছে অর্থ দেখে, আরেকটা হচ্ছে উপসর্গ দেখে। শুরুতে যদি হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা এই উপসর্গগুলো থাকে সেটি কিন্তু অব্যয়ীভাব সমাস। আরেকটি বিষয় হচ্ছে এই যে পর্যন্ত, অনতিক্রম্য, সদৃশ, বিপসা, এই সকল অর্থেও কিন্তু অব্যয়ীভাব সমাস হতে পারে। তাহলে আমরা উপসর্গ দেখেও নির্ণয় করতে পারবো, অর্থ দেখেও কিন্তু নির্ণয় করতে পারবো। এরকম আরো কিছু সমাস আছে, আমরা একটু দেখে নিব। যেমন প্রতি অর্থে যেমন প্রতিবাদ, তারপরে পশ্চাৎ অর্থে তেমন পশ্চাৎগমন, ঈষৎ অর্থে যেমন ঈষৎনত, আনত, আবার হতে পারে যে ক্ষুদ্র অর্থে যেমন উপগ্রহ, ক্ষুদ্রগ্রহ, আবার হতে পারে পূর্ণ অর্থে, আবার হতে পারে দূরবর্তী অর্থে, হতে পারে প্রতিদ্বন্দ্বী অর্থে। এই বিষয়গুলা যদি আমরা একটু পড়ে ফেলি তাহলে কিন্তু খুব সহজেই অব্যয়ীভাব সমাস আমরা উত্তর করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা কিছু অপ্রধান সমাস পড়ব। অর্থাৎ আমরা কিন্তু সমাসের প্রকারভেদ পড়ে আসছি। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। কিন্তু এখন আমরা যেটি পড়ব সেটি মূল সমাসের প্রকার না। এগুলো হচ্ছে কিছু অপ্রধান সমাস। কিন্তু এগুলো থেকেও কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা যদি বলি প্রতি, অনু, এই অর্থে কিন্তু প্রাদি সমাস হতে পারে। তাহলে কি অর্থে? প্রতি, অনু। তাহলে দেখেন, আমরা যদি বলি প্রকৃষ্ট যে বচন, প্রবচন, আমরা যদি বলি অনুতে যে তাপ, অনুতাপ, আমরা যদি বলি বা চতুর্দিকে যে ভ্রমণ, পরিভ্রমণ, আমরা যদি বলি বা প্রকৃষ্ট রূপে যে ভাত, প্রভাত। তাহলে এই যে প্রতি, অনু, এই ৩ টা অব্যয়ের সঙ্গে যদি তৃৎপ্রত্যয় সাধিত বিশেষের সমাস হয় সেটাকে আমরা কিন্তু প্রাদি সমাস বলবো। আমাদের আরো কিছু অপ্রধান সমাস আছে, যেমন নিত্য সমাস, যে সমাসটি নিত্য সমাসবদ্ধ থাকে। সহজ করে যদি আমরা বলি, যেমন যদি উদাহরণ দেই, যে শেষে যদি মাত্রা বা অন্তর থাকে সেটি কিন্তু নিত্য সমাস হয়। যেমন আমরা যদি বলি দেশান্তর, শেষে কিন্তু অন্তর আছে, এটির ব্যাস বাক্য হবে অন্য দেশ। আমরা যদি বলি স্থানান্তর, অন্য স্থান, তাহলে এই যে অন্তর আছে কোথায় আছে? শেষে। আমরা যদি বলি দর্শন মাত্র, তাহলে কেবল দর্শন। এই যে শেষে মাত্র আছে, তাহলে ২ টা বিষয়। একটা হচ্ছে মাত্র অথবা অন্তর যদি শেষে থাকে সেটির নাম হবে নিত্য সমাস। তবে ব্যতিক্রম হচ্ছে তেপান্তর। আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি যে যখন আমরা দ্বিগু সমাস পড়েছি যে ৩ প্রান্তরের সমাহার তেপান্তর, এটি কিন্তু দ্বিগু সমাস। আবার অতিক্রান্ত, মাত্র অতিক্রান্ত, এটি কিন্তু অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা যখন কোনো টেকনিক শিখবো বা ব্যতিক্রম কিছু শিখবো, এই টেকনিকের ব্যতিক্রম যেটা সেটি কিন্তু পড়তে হবে। না হলে কিন্তু আমরা পরীক্ষার হলে বা যেকোনো পরীক্ষায় কিন্তু আমরা এই ব্যাপারটি ভুল করতে পারি।
তাহলে আমরা যেটা জানলাম যে মাত্র অথবা অন্ত থাকলে নিত্য সমাস, তার মধ্যে দুটো ব্যতিক্রম, একটি হচ্ছে অতিমাত্র, আরেকটি হচ্ছে তেপান্তর। সবাইকে ধন্যবাদ সমাসের ক্লাসটিতে থাকার জন্য। আমরা এই ক্লাসের পরে আশা করি যদি আমরা নিজেরা অনুশীলন করি এবং বারবার এটি দেখি, আমরা কিন্তু খুব সহজে সমাস থেকে যেকোনো প্রশ্ন আসলে আমরা কিন্তু খুব সহজেই উত্তর করতে পারব।